আজো দেখিলি রে নবীন বয়সী বালা পাইথান্তি যেবে চন্দ্রবদনী কি করিথান্তি গলা মালা আজ দেখিলি রে নবীন বয়সী বালা। আপনাদের সঙ্গে আলাপ করাবো একজন বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে। আমরা সবাই জানি যে সাহিত্যের অন্যতম একটি অংশ অনুবাদক এবং সাহিত্য সংরক্ষিত করা কিছু মানুষের এক অন্যতম নেশা। আজ সানন্দা নিউজের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেরকমই এক সংগ্রাহক, অনুবাদক, এমনকি যার কাছ থেকে বিভিন্ন সাহিত্যিক তার সাহিত্যের রসদ খুঁজে নেন সেরকম এক ব্যক্তিত্ব সুবল চন্দ্র দে। সুবলবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। সুবলবাবু, আপনি তো একজন ব্যবসায়ী, সেই সঙ্গে আপনি সাহিত্য চর্চা করেন এবং আপনার সাহিত্য চর্চার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি যে উড়িয়া সাহিত্য অর্থাৎ উড়িষ্যার যে সাহিত্য সম্পদ তাকে আপনি রপ্ত করতে পারেন এবং সেখান থেকে বাংলা সাহিত্যে আপনি সেটাকে পরিবর্তিত করতে পারেন, অনুবাদও করতে পারেন। এই নেশাটা আপনার কবে থেকে শুরু হলো যদি একটু বলেন? এই নেশাটা আমার ছেলেবেলা থেকে বলতে আমার বই পড়া একটা নেশা ছিল। তখন কিন্তু পয়সাপত্রও ছিল না, বই পড়তে পারতাম না। বিভিন্ন জায়গায় যে লাইব্রেরি ছিল, আপনার ধরুন সেখানে আমাদের মোহনপুর থানায় সাউটিয়া, এখানে দাঁতন লাইব্রেরি, তখন বোধহয় 25 পয়সা করে মান্থলি দিতে হতো। সেইখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আমি বই নিয়ে পড়তাম। তখন ওই দোকানে একদিন আমি গেছি, দেশ পত্রিকায় তারা চানাচুর বিক্রি হচ্ছে, তো সেইখানে দেখলাম অনেক বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট এবং বইগুলো আমার খুব তখন আমি কেটে কেটে কাঁচি দিয়ে একটা তারে গেঁথে রাখতাম যে বড় হলে যদি পয়সা করতে পারি তাহলে এই বইটা কিনবো, ওই বইটা কিনবো, এরকম করে করে রাখতাম। তারপর আমি যাই করি, ব্যবসা যখন করে জীবনে মোটামুটি একটা জায়গায় এলাম, তো তখন আমি আমার যাই ইনকাম করতাম ধরুন 40% আমি বইয়ের পিছনে খরচা করতাম। বই কিনতাম। একটা বিরল ঘটনা, আজকে যখন লাইব্রেরিগুলোতে মানুষ পাওয়া যাচ্ছে না, তখন আপনি একটি তারের মধ্যে কোন বইগুলো কিনবেন তার লিস্টগুলোকে আপনি গেঁথে রাখতেন এবং বই কিনতেন। এবার আসি যে আমি শুনেছি আমাদের বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, যিনি কয়েক বছর আগে আনন্দ পুরস্কার, আমরা যেটাকে বলি বাংলার সাহিত্যে নোবেল পুরস্কার, তিনি কার্যত পেয়েছেন এবং তার আগে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। তার বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সেই বই সবরচরিতের যে অংশ, সেক্ষেত্রেও আপনি কিন্তু তাকে বিভিন্ন তথ্য দিয়েছেন। আচ্ছা, নলিনী বাবুর সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে হলো যদি আপনার দর্শকদের একটু বলেন? নলিনী বাবু তখন আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলার খাদ্য দপ্তরের জেলা আধিকারিক, মানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। আচ্ছা, আমি দাঁতন 2 নম্বর ব্লকের কেরোসিনের বিগ ডিলার মানে হোলসেলার ছিলাম। তো কোনো কারণে তিনি একদিন আমাদের তো কন্ট্রোলার, সাব ডিভিশনাল কন্ট্রোলারকে বললেন যে এরকম ব্লকের দাঁতন 2 ব্লকের সব কেরোসিনের খাতাপত্র নিয়ে আমার এখানে অফিসে আসতে বলুন, আমরা একটু চেক করব। মানে মেদিনীপুরে। তো আমি যথারীতি প্রথমে সাব ডিভিশনাল কন্ট্রোলার অফিসে গেলাম। সাব ডিভিশনাল কন্ট্রোলার অফিস থেকে আমাকে সাব ডিভিশনাল কন্ট্রোলার সাহেব বলেন চলো মেদিনীপুর জেলা আধিকারিকের অফিসে যাব। তো গেলাম, তিনি আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে উপরে উঠে গেলেন, বলেন সাহেবের সঙ্গে কথা বলে যখন সাহেব বলবেন তখন তোমাকে আমি ডেকে নেব। তো আমি দেখলাম আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, কেউ আর ডাকছে না। আমার ব্যাগে সবসময় একটা বই থাকতো,
তো সেদিনকে মুর্শিদাবাদ কাহিনী বইটা ছিল আমার কাছে, পড়েছিলাম, সামান্য কপাতা বাকি ছিল, তো সেটা দাঁড়িয়ে আমি পড়ছি, মানে এত মগ্ন হয়ে পড়ছি যে কখন ডেকেছেন সেটাও আমার খেয়াল নেই। তারপরে আমাকে হঠাৎ করে আমাদের বেরা সাহেব বোধহয় বাথরুম যাওয়ার জন্য হোক বা কিসের জন্য এসছিলেন, যে তিনি দেখেছেন, দিয়ে গিয়ে আমাদের কন্ট্রোলারকে বলেছেন, সাব ডিভিশনাল কন্ট্রোলারকে, যে এরকম আপনার সঙ্গে কেউ এসছে কি? না স্যার, আপনি যে বলেছিলেন দাঁতর টু হোলসেলার এসছে, না আমি তাকে নিচে দাঁড় করিয়ে এসছি। তারপরে তিনি আমাকে ডাকলেন, আমি উপরে গেলাম। উপরে গিয়ে তার প্রথম প্রশ্ন ছিল, আপনি রাস্তায় দাঁড়িয়ে কি বই পড়ছিলেন? তো আমি তো অবাক, আমি খাতাপত্র নিয়ে গেছি, তিনি সই করবেন, দেখবেন যে বইয়ের কথা, কিন্তু ওটা আমি মুখে কিছু প্রকাশ করতে পারছিলাম না। স্যার হ্যাঁ বই পড়ছিলাম। বললেন কি বই দেখি? দিয়ে আমি বইটা বের করে দিলাম, মুর্শিদাবাদ কাহিনী। তারপর তিনি আর খাতাপত্র কিছু দেখা নাই, সেই বই নিয়ে আরম্ভ হলো আর কি। বললেন আমি কখনো জীবনে দেখিনি যে ব্যবসার, বিশেষ করে খাদ্যদ্রব্য রেশনের ব্যবসা করে কেউ যে বই পড়ে রাস্তায় ও দাঁড়িয়ে দেখি। মানে রেশন দোকানদারদের তো একটা বরাবরের বদনাম রয়েছে, তার উপরে সেই ব্যবসার আবার বিগ ডিলার, সে কিনা খাতাপত্র দেখাতে এসে তিনি অবসর সময় বই পড়ছেন। মানে অদ্ভুত এই নেশাটা তাকে মনে হয়েছিল জিজ্ঞাসা, আর সেজন্যই তিনি বললেন যে কি বই পড়ছিলেন বলে। তারপরে তার সঙ্গে আলাপ হলো। তারপরে তিনিও দেখলাম, আর তিনিও আমাদের এই ঝাড়গ্রাম সাব ডিভিশনের বাছুর খোঁড়ের লোক, আমি তো দাঁতন 2 কোড়িয়া গ্রামের লোক। আলাপ হওয়ার পরে তার, জানো আমি এরকম লিখছি একটা বই টই। আমি বললাম কি? না আমি সবর চরিত লিখছি, বেরোবে। আমি বললাম ঠিক আছে স্যার, ভালো। তারপরে আবার মাসখানেক পরে আমি গেলাম, সেই সূত্রে যাওয়া আসা। আমি বললাম স্যার বই বেরোচ্ছে কোথায়? বলে দোর হবে নি, আমি একটা তথ্য পাচ্ছি না, এইসব আমি আর তথ্যগুলো করে পাচ্ছি না। বললাম স্যার আমি সব তথ্য আপনাকে দিয়ে দেবো সাজিয়ে গুছিয়ে, আপনি সেটাকে সাজিয়ে গুছিয়ে ভালো করে লিখে করবেন। তো তারপরে তিনি লিখে দিলেন, এবং সেই বইটা পরে বঙ্কিম পুরস্কারও তিনি পেয়েছেন। সুবলবাবু, আপনি একজন বইপ্রেমী মানুষ, একজন লেখককে আপনি তথ্য দিয়েছেন কিংবা সবর চরিত লেখার জন্য একটু সাহায্য করেছেন। সেই বইটা যখন নলিনী বেরা, সাহিত্যিক নলিনী বেরার সেই বই যখন বঙ্কিম পুরস্কার পেল, তার তো একটা আনন্দানুভূতি হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যিনি বই পড়েন, আপনার কেমন অনুভূতি হয়েছিল সেদিন? আমার খুব ভালো অনুভূতি হয়েছিল, কারণ আমার এলাকার নাম সব ছিল। আমার এলাকার দাঁতন, মোহনপুর, এই এলাকার সীমান্তবর্তী গ্রামগুলোর নাম ছিল, সীমান্তবর্তী গ্রামগুলোর কালচার ছিল। তো সেটা আমার খুব আনন্দ হয়েছিল। সে কে তার নামে বেরুক, কিন্তু আমি যে তথ্যগুলো দিয়েছিলাম সেইগুলো যে বেরি, তাতেই আমার আনন্দ। আমার তো বই পড়াতেই আনন্দ, কে কার নামে বেরোলো আমার সেটা বড় কথা নয়। শোনা যায় যে ললিত বাবু কি পরবর্তীকালে একটি বই আপনাকে উৎসর্গ করেছিলেন, মানে উঠিলা সুয়ারি বসিলা নাই, সেই বইটা তিনি আমাকে উৎসর্গ করেছিলেন। তার পুরো তথ্য, যেটাই আমাদের সীমান্ত বাংলার, মানে সীমান্ত বাংলা বলতে আমরা উৎকলবঙ্গের যে অংশটা বলতে আপনাকে বলে দিচ্ছি। ধরুন আমার এখানে দাঁতন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাঁতন থানা, মোহনপুর থানা, রামনগর থানা, দীঘা থানা, এই 4টে, আর উড়িষ্যার 4টে থানা, জলেশ্বর, কমরদা, আর ভোগরাই, আর ওলমারা। আচ্ছা, এই 4টে থানা, এই 8টা থানার আপনার যে যোগাযোগ, মানে সব কিছু উড়িষ্যা বাংলার সঙ্গে যে যোগাযোগ, শুধু আত্মীয়তার যোগাযোগ, আমাদের এখানকার লোক উড়িষ্যার থেকে বিয়ে করছে, এই থানাগুলো থেকে বিয়ে থা করছে, আবার সেখানকার লোক এখান থেকে বিয়ে থা করছে। এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে এখানকার যে কিছু লোক সংস্কৃতি বলুন, কালচার বলুন, মানে যাই বলুন, সাহিত্য বলুন, এদের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে। দিয়ে একটা অদ্ভুত ধরনের ভাষা, বা এটা উড়িয়া, মানে সুবলবাবু বলতে পারি কৃষিতে, কৃষ্টিতে, হ্যাঁ, ভাষায়, সংস্কৃতিতে ওরা এক, মানে কোথাও হয়তো একটু কম, কোথাও বেশি। কিন্তু মানে যদি ধরি, তার আগে দর্শকদের একটু পরিচয় করে দিই। সুবলবাবুর যে গ্রাম, সেটা হলো দাঁতন 2 নম্বর ব্লকের কোড়িয়া বামুন্দা গ্রাম। আমরা জানি যে সীমান্ত বাংলার একটি এলাকা, কিন্তু অধুনা তিনি বেশিরভাগ সময় কাটান একেবারে উড়িষ্যার সীমানা, অর্থাৎ ঠিক সুবলবাবুর বাড়ির পেছনের দিকটা কিন্তু উড়িষ্যার রাজ্য, আর তাঁর যে বাড়িটা সেটা বাংলা রাজ্য। ফলে
এই সীমান্তবর্তী এলাকায় তিনি এখন অবস্থান করছেন, একই সঙ্গে তার ব্যবসাপত্র রয়েছে। আমি দেখতে পেয়েছি যে আপনার সংগ্রহে বহু বই রয়েছে যেগুলো উড়িয়া সাহিত্য, যেগুলো আমরা পড়তে পারি না। ধরুন হাতের কাছে এই যে বইটি, এটি কি কি বই? এটা হচ্ছে কবি সম্রাট, উড়িষ্যাতে যাকে বলে কবি সম্রাট বলে, উপেন্দ্র ভঞ্জের একটা বই, রসিক দ্বারাবলী একটা বই। কি নিয়ে লেখা বইটা? এটা হচ্ছে আপনার লেখা আছে এই ভগবান কৃষ্ণের, তিনি যে রসিক ছিলেন, আচ্ছা, তিনি যে রসিক ছিলেন তার পুরোটা বর্ণনা দেওয়া আছে। সেইটাকে বিভিন্ন মানে উড়িয়া ভাষার ছন্দকে দিয়ে সেটা করা আছে। একজন রসিক লোকের কি হতে পারে, কিরকম হতে পারে, সেটা পুরো দেওয়া আছে। শুধু তাই নয়, তারা রসিক দ্বারাবলী, অবনা রসতরঙ্গ, তারপরে প্রেম সুধানিধি। কোনটা প্রেম সুধানিধি? কোনটা? এইটা? আচ্ছা, একটু দর্শকদের দেখানো দরকার আছে যে এগুলো উড়িয়াতে লেখা বই, কিন্তু এরকম অজস্র পুঁথিপত্র বই সব সংগ্রহে তিনি রাখছেন, এবং শুধু সংগ্রহে রাখছেন না, সেগুলো থেকে তিনি নিয়মিত রসদ সংগ্রহ করেন। আমি শুনেছি চম্পু বা ছন্দ এগুলো নিয়ে আপনি রপ্ত আছেন, যদি একটু আমাদের দর্শকদের একটু শোনান আপনি। আপনার ছন্দ আর চম্পু আর ওডিসি, এটা হচ্ছে উড়িষ্যার সঙ্গীতের মূলধারা ধারা নয়, একদম মূলধারা। উড়িষ্যার সঙ্গীতের উৎপত্তি যে যখন থেকে হয়েছে তখন এইগুলা দিয়ে হয়েছে, ছন্দ, চম্পু আর ওডিসি। আচ্ছা, যেরকম আপনাকে একটা বলছি, এই ছন্দতে আপনাকে এটা বলে রাখি, তার আমি সুর দিয়ে গাইছি। আচ্ছা, নির্মল চন্দ্র মণ্ডল সরদেবী রাজি, দিশে যথা দর্পণ দর্পণে থিলে মাঝি, চাহি কুমর কাতর লেখি আরম্ভিলা বসি বিনয় পতর, জানকী বল্লভ পদ্ম পাদে চিত্ত থাউ, রাজসুতা প্রীতি কৌ ষোলকুচিটাউ, এবে মরুওছি ঝুরি দরিদ্র রতন পাই হরাইলা পরি, তুম প্রতি চক্ষু যেণু হইছি অন্তর, দিশু নাহি কিছু কাহি আণ প্রতিকার, নুয়া অন্ধ প্রায়ে হই অনুক্ষণে আকুল বহুছি প্রাণ সহি। বাহ, অসাধারণ! আমি যেন মনে হচ্ছে ভুবনেশ্বরে কোনো মন্দিরে বসে আছে, সেখানে কেউ পণ্ডিত তিনি পুঁথি সুর করে পড়ছেন। এর মানেটা যদি একটু দর্শকদের বলে দেন। এটা তো পুরোপুরি একেবারে উড়িয়া হরফেই লেখা, এবং একটিও বাংলা আমি কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আপনি কি করে গড়গড় করে? এটা মানে 4 লাইন 6 লাইন আমি পড়লাম। এর গোটাটা হচ্ছে, অর্থটা হচ্ছে, সে বসে যেন দর্পণ মানে আয়না, সে তাকে চিঠি লিখছে যে আমি মনে মনে দর্পণে মানে আয়নায় যেন তোমার ছবিটা দেখতে পাচ্ছি অনুক্ষণ, সেই ভেবে আমি তোমাকে পত্রটা লিখছি। সেইখান থেকে শুরু করেছে, দিয়ে তার সমস্ত তার রূপের বর্ণনাটা এরকম করে লিখছে। এবং এটা এও লাস্টে বলছে যে চাঁদ কোথায় থাকে? আকাশে। আকাশে। কুমুদ ফুল কোথায় ফুটে? গাছে, পুকুরে। ও আচ্ছা, নিচে পুকুরে ফুটে। কিন্তু জ্যোৎস্না রাত না হলে কিন্তু কুমুদ ফুল ফোটে না। ঠিক, একেবারে ফোটে না। সেই জন্য সে বলছে এখানে, সে তার বলতে চাইছে যে যার যার ভালোবাসা থাকে, সে যত দূরে থাকুক না কেন তার সঙ্গে ঠিক মিলে যাবে, তার ঠিক মিলে যাবে। চাঁদ থাকে আকাশে, চাঁদ থাকে আকাশে। এত সুন্দরভাবে বর্ণনা করেছে কবি যে চাঁদ থাকে আকাশে, কুমুদ থাকে নিচে, তার যে প্রেম, সে জ্যোৎস্না না হলে সে আকর্ষিত হবেই।
সুতরাং সে যে প্রস্ফুটিত হবে। হ্যাঁ যত দূরে থাকুক না কেন, যার সঙ্গে যার ভাব, সে তার যত আচ্ছা, দূরে এটা কি থাকুক- চম্পু না ছান্দ? এটা ছান্দ। ছান্দ। চম্পুর বিশেষত্বটা কি? চম্পু হচ্ছে, চম্পু ইয়েটা এখানে আমার নাই। চম্পুটা হচ্ছে ক খ গ ঘ এইসব দিয়ে, আচ্ছা, বুঝতে পারছেন, তার একটা যদি একটা পদ বলেন আপনি সেরকম। আচ্ছা আপনার একটা পদ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। চম্পু কনক শম্ভু কুমচিত থাউ, খঞ্জনী নেত্রী শ্যাম কুচিটাউ, গরিত শ্রীমুখ দেখিবা দিনু, ঘড়িয়ে পসরা ন যায় দিনু, নিশ্চয়ই ধন নিশ্চয়ই ধন, চন্দ্রবদনী তু ন কর মান। এটা হচ্ছে চম্পু। চম্পু সবসময় বর্ণভিত্তিক হয়। বর্ণভিত্তিক হয় এদের, মানে ক খ গ ঘ ক দিয়ে। আচ্ছা। আমি ঠিক আনতে পারিনি, এর রচয়িতা হচ্ছে বেশিরভাগ বড়দেব রথ, আচ্ছা, কবি সূর্য তাকে বলা হয়। ও কবি সূর্য বলদেব। বড়দেব রথ। তার যে ইয়েটা আমি বইটা আনতে পারিনি, তো সে তার সব ক খ গ ঘ দিয়ে এক একটা পুরা ইয়ে আছে, মানে অনবদ্য সৃষ্টি। অনবদ্য আচ্ছা, সৃষ্টি। সুবলবাবু, এই উড়িয়া সাহিত্য তার উচ্চারণ করছেন, কিন্তু এখানে কেমন যেন একটা আদর মেশানো, একটা ভালোবাসা মেশানো, মানে যদি একটা তীক্ষ্ণ কথাও, তার বর্ণনাটা যেন একটু অন্য ধরনের মনে হচ্ছে। এটা কি উড়িয়া সাহিত্যের একটা বৈশিষ্ট্য? উড়িয়া সাহিত্যের একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মামার বাড়ি কিন্তু উড়িষ্যায়। আচ্ছা আমার মা পুরা মানে উড়িয়া মেয়ে। আচ্ছা। তো আমি যখন মামার বাড়ি যেতাম, তারা সব বই টই পড়তো, আমি কিছু বুঝতে পারতাম না। তখন আমি বললাম, আমাকে এটা শিখিয়ে দিত উড়িয়াটা, তাহলে আমি পড়তে পারবো। পড়লাম। আর উড়িয়া সঙ্গীতের প্রতি যেটা বলছেন আপনি, তো আমার বাবা ষষ্ঠীমঙ্গল গান করতেন। আচ্ছা। তো সে উড়িষ্যা থেকে, তখনকার দিনে আপনার জানবেন অনেক ব্রাহ্মণ ভিক্ষা করতে সব আসতো। তো আমাদের সেখানে প্রায় 250-300 জন ব্রাহ্মণ আসতো। তারা এক জায়গায় জড়ো হয়ে বিভিন্ন গ্রামে তারা ভিক্ষা করার জন্য, আমরা বলতাম পণ্ডা। পণ্ডা, কিছু কিছু এলাকায় পণ্ডা পণ্ডা বলতো। তো সে নিত্যানন্দ পণ্ডা বলে একজন, আচ্ছা। সে তারা আমার বাড়িতে আসতো। আমি দেখতাম বাবা তাকে খুব খাতির করে, আমাদের এত অভাবের মধ্যেও বাবা তাকে খুব খাতির যত্ন করে, সে কোথাও যাবে না, আমাদের বাড়িতে এলেই 5-6 দিন সে থাকবে। তারপর যখন সেই সন্ধ্যাবেলা ষষ্ঠীমঙ্গলের রিহার্সেল হবে, তখন সে তার ব্যাগ থেকে সব বিভিন্ন রকম বই বের করে বাবাকে গান শেখাতো। সেগুলো আমার সব মুখস্থ হয়ে গেছিলো। গানগুলোর সুর আমার এত ভালো লাগতো যে সে বলার নয়। তখন আমি বুঝতে পারিনি কি গান কি। তারপরে যখন একটু বড় হয়ে উড়িয়া ভাষা, ষষ্ঠী গানের সেই গানগুলো কি এখন একটু মনে আছে? হ্যাঁ মনে আছে। যদি আমার দর্শকদের জন্য একটু মানে একবার স্মরণ করে দেওয়া, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা একেবারে ভুলে গিয়েছি যে ষষ্ঠী মঙ্গল গান কি, তার আবার আধুনিকীকরণ হয়ে গিয়েছে। কিন্তু তখনকার যে ষষ্ঠী গান, সেই হাঁড়ির উপর কাঁসার থালা বাজানো এবং তার উপরই চলা। আমি একটা বই বের করেছি, দেশ থেকে বেরিয়েছে এই বছর, আমার জীবন ও তৎকালীন সমাজ, তাতে সব দেওয়া আছে। এই যে আমি একটা গাইছি ষষ্ঠী মঙ্গল গানের যদি একটা অংশ। আজ গমপুরে নিশি রহি জাদুর বিদেশি, ক্ষুদা হেলে ভুঞ্জাইবি এ ঘড়ি ডালিম্ব কষি, আস হেনু আনা গর আসিব সম পাখর, হৃদি পদ্ম উর জরে পলঙ্কে খেলিবা বসি, কুহ কেউ দেশে ঘর কি নাম অটে তুম্ভর, বয়স 15-16 মু অটে অল্প বয়সী। এটা মানে যারা ষষ্ঠী গান করেন, তারা হয় মুখে মুখে এগুলো রচনা করে তারা গাইতেন, কোনো কিছু লিখিত ছিল না, এরা সব ইয়ে করেই গাইতো। হ্যাঁ, যেমন একটা পয়ার ছিল, আর একটা বলছি। বেণুজ নয়নী বেণু বন ঘেনি যা বেণু বন ঘেনি, এই পথে ধনী আসুথিলানি গো, কিয়া কন্দ পুণি সাবিত্রী রঙ্গণী যা সাবিত্রী রঙ্গণী, চম্পা ফুলে বেণী বাঁধুথিলানি গো। এরা এমন মুখে মুখে রচনা করে, এদের কে কবি কে লেখক এর কিছু নেই, কিন্তু এরা মুখে মুখে রচনা করে সব গাইতেন। এবং তখনকার দিনে
লোকে সারা রাত বসে এই সব শুনতো, বুঝতে পারছেন? একেবারে মানে ভোর পর্যন্ত চলতো ষষ্ঠী গান, তারপরে ষষ্ঠী মঙ্গল আমরা বলতাম। সুবলবাবু, আমার একটা প্রশ্ন, ওডিসি গান, ওডিসি টাইপের বলুন। ওডিসি আপনাকে আমি শোনাচ্ছি, সেই উপেন্দ্রভঞ্জের, বুঝলেন? আচ্ছা। আজ দেখিলি রে নবীন বয়সী বাড়া, পাইথান্তি যেবে চন্দ্রবদনী কি, করিথান্তি গলা মালা। আজ দেখিলি রে নবীন বয়সী বালা, দূর দেখি মতে কুরঙ্গী নয়নী, তর তর হই গলা। কাকে কুমগে নীলে উঠি চাহান্তে, মদন শরদ হিলা। আজ দেখিলি রে নবীন বয়সী বালা, সুন্দর কন্দর্প দর্পণ পরায়ে, ঝটকুথিলা তা মুখ। চাহিলা মাত্রকে ক্ষয় গলা মোর, অঙ্গরু অনঙ্গ দুঃখ। কোটি কোটি শিব সেবা করিথিব, সেথিব গঙ্গারে ধোয়াই। কহে উপইন্দ্র কবি কুল চন্দ্র, তা সঙ্গ লোভিব সেহি। এই ওডিসির বৈশিষ্ট্যটা কি? আমরা ছন্দ শুনলাম, চম্পু শুনলাম, আবার ওডিসিটা হচ্ছে মানে উড়িয়ার এই যে বিভিন্ন টপিকসকে, রাধাকৃষ্ণের ইয়েকে দিয়ে বা বিভিন্ন ইয়েকে দিয়ে এটা ওডিসি, মানে ক্লাসিক্যাল গান। এটা ওডিশাটা এটাকে বলে ক্লাসিক্যাল। চম্পু আর ছন্দটা আলাদা, কিন্তু চম্পু আর মানে ওডিসি এটা ওড়িয়া ক্লাসিক্যাল গান। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে। ধরুন আমরাও উড়িয়াতে কথা বলি, কারণ আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকায় থাকি, উড়িষ্যার কাছাকাছি মানুষ থাকেন, তাদের সংস্কৃতি, তাদের ভাষার সঙ্গে আমাদের পরিচয় আছে। কিন্তু আচ্ছা বলুন তো, এই উড়িয়া পড়তে পারা আপনার কবে থেকে শুরু হলো? আমি ছেলেবেলা থেকে, যে বললাম না বাবার বাড়ি যেতাম তখন থেকে। আর একটা জিনিস হচ্ছে আপনাকে বলে রাখি, আপনিও হয়তো জানবেন, আমাদের ছেলেবেলায় না এই উড়িয়া বই থেকে কিছু এই সীতাচুরি, গেল্লাজিও, এই তো গেলাজিও, হ্যাঁ ওরা বাংলায়, মানে বাংলায় লেখা। ধরুন আমাদের এই এলাকার কোনো মেয়ের যদি বিয়ে হতো, তাতে গেলাজিওটা ছাপানো হতো, লেটার প্রেসে ছাপানো হতো। এটা যেমন ভুবন মোহন জানার গেলাজিও। এটা কোন সালের? এটা হচ্ছে আপনার ধরুন 1404 সালে, মানে তার আগের। এটা হচ্ছে মেন লেখা আছে উড়িয়াতে, ভাষাটাও উড়িয়া। উনি কি করেছেন, সেইটাকে বাংলা অক্ষরে অনুবাদ করে, হ্যাঁ ভাষাটা উড়িয়া আছে। যেরকম কাঁথি নিহার প্রেস, তখনকার যতীন বাবু তখন ছিলেন, তখন কিছু কিছু আপনার দেখুন উড়িয়া ভাগবত, জগন্নাথ দাসের ভাগবত, কিন্তু এটাকে উনি কি করেছেন, সেই ভাষাটা রেখেছেন, অক্ষরটা শুধু পাল্টে দিয়েছেন, মানে বাংলা করে, বাংলা হরফে উড়িয়া গীতি সেটাকে তিনি ছাপিয়েছেন। আমরা যেমন দেখছি কৌশল্যা রোদন, হ্যাঁ, তার মানে কৌশল্যার যে কান্নাটা, যে যখন রাম রাজত্ব পেল না, এই সীতাচুরি, সীতাহরণ, এই যে আপনি সীতাহরণও এনেছেন। মানে বিশ্বাস করুন, আমাদের ছোটবেলাগুলো যদি কোথাও কোনো মেলা হতো, কোনো যাত্রা হতো, তখন একজন ওই ঘুঙুর বাজিয়ে বা ঘন্টি বাজিয়ে এই বইগুলো কিন্তু বিক্রি করতেন, 5 পয়সা 10 পয়সা এই বইগুলো। সীতাহরণ একটি অমূল্য সম্পদ, মানে বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ আপনি সংগ্রহ করেছেন। ঠিক এরকম কত বই আপনার সংগৃহীত আছে? অনেক আছে। আমি যদি একটা গল্প বলি আপনাকে, বই সংগ্রহ করা, আমি একবার কটক গেছিলাম বই কিনতে, একটা এই কবি, এই যে আপনার বললাম না চম্পু বই কিনছি, কবি সূর্য বড়দেব রথের। তো সে ভদ্রলোকের জগন্নাথ কোম্পানির
তখনকার সেই বয়স্ক ভদ্রলোকের নামটা আমি বলতে পারছি না, ভুলে গেছি। তিনি আমাকে বসে চা খাওয়ালেন, দিয়ে বারবার আমাকে জিজ্ঞাসা, আমি ফ্লুয়েন্স উড়িয়া কথা বলছি, তিনি কিন্তু ধরতে পারছেন না আমি বাঙালি না উড়িয়া। তারপরে তিনি অনেকক্ষণ চিন্তা করে বলে, আমি একটা বাবু বসো চা খাও, উড়িয়াতে বলছেন যে আপন টিকে চা পিয়ন্ত। আমি বসলাম, চা দিলেন ভদ্রলোক, চা খেলাম। চা খাওয়ার পরে উনি বারবার করে জিজ্ঞেস করেন বাড়িটা কোথায়, ঘরটা কৌঠি, উড়িষ্যা না বেঙ্গল। সে যতক্ষণ পর্যন্ত মানে না হয় ততক্ষণ চালিয়ে গেলেন। আমি নেহাতি তখন বললাম, দেখুন আমার বাড়িটা বেঙ্গল, তবে উড়িষ্যার বর্ডারে। তখন তিনি বললেন, বাবু একটা কথা বলবো আমি, আপনাকে রাখতে হবে, তোমাকে রাখতে হবে। বললাম কি কথা? না কিছু বই আমি দিব, পয়সা কিন্তু নিব না, এই বইগুলো আর কেউ ছাপবে না। আমি বললাম পয়সা না দিয়ে আপনার কাছ থেকে আমি বই নেব, এটা কিরকম কথা? আমি পয়সা দিব। না 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 পয়সা নিব না। বললাম যাই হোক, পয়সা নিবেন তো দিন। তিনি তখন মানে আপনাকে বলবো কি, সেগুলো অমূল্য সম্পদ, এই চটি বই মিনিমাম 1000 খানা, কেড়া কেড়ুনি, কপট পশা, সীতা চুরি, সে থেকে আরম্ভ করে সে বৈদেহী বিলাস থেকে আরম্ভ করে কত বই আমাকে মানে দিলেন। সে বইগুলো যে আপনাকে একটা দেখলাম যে সঙ্গীত উপেন্দ্র ভঞ্জ, এইটুকু বই, মানে আরও আছে, আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখবেন। সে বইগুলার খয়ের মতো কাগজ পুরা ক্ষয়ে যাচ্ছে, বুঝলেন না? তো সেইগুলাও মানে ওই বইগুলো তাহলে কি উনারই দেওয়া বই? হ্যাঁ, সব ওখান থেকে। তারপরে আরও বিভিন্ন থেকে আমি সংগ্রহ করেছিলাম। হ্যাঁ, এই যে কৈলি মারিকা, পঞ্চসায়ক, ভজন সার, এই যে সঙ্গীত উপেন্দ্র ভঞ্জ, শরীরভেদ ভজন, এই যে সব আছে, এগুলা সব মানে তখনকার দিনে আমি সব করেছিলাম। সে আরও মানে সৌলভ, আমি বলতে পারি যে আপনি উড়িষ্যার সাহিত্যের একটি বিশাল সম্ভার আপনার অধীনে এখন রয়েছে, এবং সেগুলোকে যে কোনো সময় আপনি অনুবাদ করে বাংলাতে রূপান্তরিত করে একটা অন্য ধারার অনুবাদ সাহিত্যে কিন্তু আপনি একটা নতুন ফুল ফোটাতে পারেন। আমি জেনেছি যে আপনি ইদানিং আমাদের বাংলার একেবারে সীমান্ত বাংলার বেশ কিছু লুপ্তপ্রায় সংস্কৃতি, যেমন কৃষ্ণযাত্রা। আচ্ছা, কৃষ্ণযাত্রার ইতিহাসটা আপনার কেমন জানা আছে? কি হতো? আমরা ছোটবেলায় দেখেছি। আপনাকে একটা কথা বলি, কৃষ্ণযাত্রাটা হচ্ছে আমাদের ছেলেবেলায় আমরা দেখতাম সব গ্রামে বাচ্চা ছেলেগুলোকে নিয়ে রাধা কৃষ্ণ, সে ললিতা বিশাখা জটিলা কুটিলা করে যাত্রা হতো। তো আমাদের সেখানে আমি কি করেছিলাম, আমি একবার কৃষ্ণযাত্রা করেছিলাম, মানে আমাদের পাড়াপড়শির ছেলেকে নিয়ে। 1 বছর 2 খুব ভালো চলেছিল। তো তখন একটা জিনিস, তখন না ছিল আপনার এই মিডিয়ার মতো টিভি ছিল না, ছিল কিছু ছিল না। তখন আপনিও হয়তো জানবেন যে তখনকার এই যাত্রা হলে গ্রাম ভেঙে লোক সারা রাত বসে শুনতো, এবং মাইক নেই, অমাইক যাত্রা, লোকে আলো নেই, হ্যাজাক লাইট কিংবা পরে এলো ডে লাইট, যেগুলো একটু বড় সাইজের, এবং তাতে দেখে মানুষ অভিনয়ে খুশি হয়ে তারা হাততালি দিত, 5 টাকা 10 টাকা পুরস্কার দিত, এই সব করতো। সেই সময় 1 টাকা দেওয়া মানে অজস্র, মানে অমূল্য প্রাপ্তি আপনাকে। আচ্ছা, এই হাতে লেখা যে সংগ্রহগুলো রেখেছেন, এগুলো কিসের? এগুলো সব কৃষ্ণযাত্রা। তো তখনকার দিনে যিনি কৃষ্ণযাত্রা আমাদের এই আপনার ওই রামনগর সাইডের এক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল চক্রধর দাস। আচ্ছা, তিনি এই সব বই মানে কি করতেন, আপনাদের গ্রামে যাত্রা করবেন, তাকে বললেন, সে আসতো, এসে তিনি তার মুখে মুখে বলতেন বইগুলা, একজন কেউ লিখে দিত। হ্যাঁ, তো সেই বই তিনি নিজে লেখাপড়া জানতেন না, লেখাপড়া জানতেন যদিও তিনি লিখতেন। এত সময় তার সময়ও ছিল না, তিনি গান বাজনা হারমোনিয়াম জানতেন, কিন্তু এত ছিল না, তিনি লিখতেন। এবারে রিহার্সেলও তিনি করাতেন, তার যদিও লেখা ভুলও থাকে তিনি সেটা সংশোধন করতেন, যে এখানে তোমার ভুল হয়েছে, এটা সংশোধন করে দিতেন। আমার কাছে যেরকম একটা আছে আপনার এই সবগুলা সংগ্রহ, আপনার ধরুন কলঙ্ক ভঞ্জন, মানভঞ্জন, মাথুর, নৌকা বিলাস, আচ্ছা, তারপরে পালাগুলো সব আমি সংগ্রহ করে, এই হাত লেখা সব সংগ্রহ আছে, কিন্তু এগুলা সব ভুল ভাল লেখা আছে, তাকে একটু ঠিকঠাক করে গোছাচ্ছি, তাতে একটা বের করবো কৃষ্ণযাত্রা সংকলন। এ তো আর পাওয়া যাবে না। এই যে আপনার এই খাতার অবস্থা কি দেখছেন আপনি, এইগুলা কি আর থাকবে?
একেবারে তো হাতে লেখাই, এগুলো হাতে লেখা, মানে সে চর্যাপদ যেমন পেয়েছিলেন না শিবনাথ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে, পরে সেগুলো যদি তিনি না গুছিয়ে রাখতেন আজকে বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু অন্ধকারে থেকে যেত। অন্তত আপনি যদি বাংলা সংস্কৃতিকে এভাবে একটু এগিয়ে নিয়ে যান, সেটা কিন্তু বাংলা সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। আপনি যে গানের কথা বললেন না, যদি একটা কৃষ্ণযাত্রার একটা গান শোনাচ্ছি একেবারে, মানে আমি কৃষ্ণের যে বাঁশিটা ঠিক কোত্থেকে এলো সেটা বলা আছে এইখানে। 49 পর্ব 50 গ্রন্থি 50 গ্রন্থি আবশ্যক মত তার কইল পংক্তি পংক্তি কইল পংক্তি পংক্তি। 3.5 পাব রাখে ব্রাহ্মণের জন্য ব্রহ্মদণ্ড বলিয়া লাগে ব্রাহ্মণের উপনয়ন। শেষ 9.5 পাবে বাঁশ জন্মাইয়া ধনুক সম্বন্ধে বলি ধনুক সম্বন্ধে বলি। শোনো মন দিয়া গো শোনো মন দিয়া। অগ্রে 11 পর্বে হইল হরধনু আদ্রাবলি 9 পাবে হইল ইন্দ্রধনু। 7 পাব দিয়া 1 ধনু নির্মাইল অজাঙ্গ বলিয়া তারে অজাঙ্গ বলিয়া তারে। পরশুরামে দিল গো পরশুরামে দিল। 5 পাবে কোদণ্ড যে ধরেন শ্রীরাম। এই 3 যুগে ধনু হইল নির্মাণ গো হইল নির্মাণ। 3 পাবে গান্ডীব যে ধরেন ফাল্গুনি। 1 পাব রাখেন কৃষ্ণ 1 পাব রাখেন কৃষ্ণ। ভোলাতে গোপিনী গো ভোলাতে গোপিনী। অনবদ্য মানে একটি বাঁশ সে কত রকমের কটা পর্ব হয়, সে কোন পর্বে কি তৈরি হয়েছিল। এটা শিবের ধনু হয়েছিল একেবারে, তারপরে ফাল্গুনির মানে অর্জুনের গান্ডীব হয়েছিল, তারপরে পরশুরামের ইয়ে হয়েছিল, তারপরে 1টা পাব কৃষ্ণ বাঁশির জন্য রেখেছে। তো এই যে কথাগুলা এ তো হয়তো লিখার বানান ভুল ছন্দ ভুল, তিনি মুখে মুখে সব রচনা করে দিয়ে গেছেন, তিনি এখন আর নেই। তো এগুলো তো আর পাওয়া যাবে না। এই যে এটা কোনো শাস্ত্রে অনেক খুঁজতে হবে, এই যে মানে বাঁশিটা কোত্থেকে এসেছিল, বাঁশটা কয় পাব হয়, এগুলো তো আর পাওয়া যাবে না। সেই জন্য ভাবছি এগুলোকে সব ঠিকঠাক করে লিখছি। এই সামনের ইয়েতে বোধহয় আপনার এই বইমেলার দিকে ইতিমধ্যে 2টো বই প্রকাশিত হয়েছে। আমাদের দর্শকদের একটু দেখিয়ে রাখি যে সুবল চন্দ্রদের একটি বই আমার জীবন ও তৎকালীন সমাজ, এই বইটি দেশ পাবলিকেশন তারা প্রকাশ করেছেন। এই বইটি এতে মূল বিষয় কি রেখেছেন সুবলবাবু? এতে মূল বিষয় আছে আমার জীবন ও তৎকালীন সমাজ। প্রথম আছে আমাদের এই প্রথম ইয়েতে আছে, মানে আমি জীবনে আমার কিছু ছিল না, অনেক লড়াই করে বড় হয়েছি। তাই প্রথমে আমি লিখেছি এই জন্য এই বইটা, যে এটা যদি এই বইটা একজন পাঠকও পড়ে জীবনে লড়াই করার তার মানসিকতা পান, সেই তাছাড়াও কি লেখা আছে এতে আমাদের এইখানকার আপনার ধরুন এই যে আপনার 8টা থানা বললাম, বাংলার 4টা উড়িষ্যার 4টা, এই 8টা থানার আপনার তৎকালীন মানে কি বলে এখানকার ভাষা কি হয়, সুবর্ণ রেখার পাশাপাশি আমরা তো এখানকার ভাষাটা কিভাবে হয়, হাটুয়া ভাষা একটা হয়, সুবর্ণ রৈখিক ভাষা একটা হয়, তারপরে এখানকার সব এই উড়িয়া বাংলা মিশিয়ে তখনকার দিন যে কত কথা বলতে কত কথা বলছি শ্লোক একেবারে বা তার কি মানে, যেরকম একটা কথা আছে যে ভাই হইতে বন্ধু নাই যদি ন করে হিংসা, হিসা উড়িয়ায় বলে হিংসা, ধান হইতে ধন নাই যদি ন লাগে মুসা। তার মানে হচ্ছে যে ভাইয়ের মতো বন্ধু হয় না যদি সে ভাইকে ভাই না হিংসা করে, আর ধানের মতো সম্পদ হয় না যদি না তাকে ইঁদুরে খেয়ে যায়। এইভাবে সব লোক কথা তাতে আছে। তারপরে আপনার একটা ইয়েতে আছে আমরা কথায় আপনার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একটা জিনিস চোখে পড়লো, চৌপদী চৌতিসার কথায় বাবা এই চৌপদী চৌতিসাগুলিও খুব সুন্দরভাবে গাইতেন। যদি আপনি একটু গান আর কি একটু যদি গান, মনে হচ্ছে এটা যেন সেই ওড়িশির বা
চম্পুকের কোনো একটি অঙ্গ রয়েছে, কারণ প্রত্যেকটা বর্ণতে একটা করে পদ তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে। দ্বিতীয়া যামিনী রে মো প্রাণ সহি, দিনে পলঙ্কে থিলা মো কোলে শুই রে, মো কোলে শুই, কুসুমবতী হই অবনী শোভা, তলপতে জি তলে হইছি উভা যে, হইছি উভা। অসাধারণ। আপনি কি করে রপ্ত করেন? আরেকটা আছে, আপনি জানবেন উড়িষ্যার সব থেকে মানে যে লোকটার হাত ধরে উড়িষ্যার বড় বড় আর্টিস্ট সৃষ্টি হয়েছে, সেই সুরকার বালকৃষ্ণ দাস। তখন ছিল অন্নপূর্ণা থিয়েটার, প্রথম উড়িষ্যার অন্নপূর্ণা থিয়েটার, সেটা গোটা বিখ্যাত। আমাদের এখানে এসে মানে দাঁতনে হয়েছিল, এরকম বিভিন্ন জায়গায়। তখন 25 পয়সা 50 পয়সা টিকিট ছিল। তো উনি নিজে একটা গান গাইতেন, উনি থাকতেন সেইখানে। আচ্ছা। যখন কৃষ্ণ মথুরায় যাচ্ছে তখন অক্রুর আনতে গেছে। এবারে সেই অক্রুরকে কৃষ্ণকে পাঠাবে না বলে যত গোপীগণ তারা এসে সেইখানে ঘিরে ধরেছে, অক্রুরকে যেতে দিবে না। বুঝতে পারছেন? এই বালকৃষ্ণ দাস সেই সময় একটা চৌপদী গাইতেন। আচ্ছা। কলা কলে বড় কন্যাই, সঙ্গে রোহিণী সুত, করন্তে মথুরা বিজয়ে, দাণ্ডে দেখ সংঘাত। ক গেল, খসি পড়ুছি কি আকাশু, কিয়ে গঙ্গা যমুনা, ক্ষীর সঙ্গে প্রাণ শোষিলে, নাশ গলে পুতনা। খ চলে গেল। এবারে গহন কানন বনরে, ঘোর বরষা কাল, গিরিবাম করে ধইলে, নন্দ যশোদা বাল। এবারে ঘরে ন রুহন্তি গৌড়ে, বড় অধম জাতি, ধেনু বৎসা ঘেনি বনস্তে, সে যে বলন্তি নীতি। উইয়া সুচি কি আকাশু, কিয়ে মধু সাগর, উঠ গোপপুর যুবতী, ও গাড়ি বায়াগর। চন্দন বেশ করন্তে, মোর হেউচি মন, চিত্তকে ধরিব যুবতী, দেখি চন্দ্রবদন। ছনকা পশিলা ছাতিরে, জাতি কুলয়ুপেক্ষী, ছুরি মারি প্রাণ নাশিবি, গোপে কৃষ্ণ ন দেখি। আচ্ছা শুভবাবু, এগুলোই বাদ্যযন্ত্র কি ব্যবহার করা হয় বা করা হতো? আপনি যেগুলো দেখেছেন অন্নপূর্ণা থিয়েটার, তারা যখন করতেন অন্নপূর্ণা থিয়েটার যখন, তখন ওই হারমোনিয়াম আর বেশি তবলা আর বেশি ইয়ে ছিল, একটা বেহালা ছিল। মানে এতেই মেতে যেত, মেতে মানে আপনি আমি এই গানটার জন্য শুধু সেই চিত্রটা দেখার জন্য 25 বার দেখেছিলাম অন্নপূর্ণা থিয়েটার, কিছু না, শুধু এইটা দেখার জন্য। মানে আপনার চোখে জল বেরিয়ে আসবে। আমি অনেকক্ষণ ধরে কথা হলো আপনার সঙ্গে। আসলে আপনি সীমান্ত বাংলার, দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার এক অন্যতম মানুষ, যিনি এখনো উৎকল আর বঙ্গকে, তার সাহিত্যের রসদকে আগলে রেখেছেন। আপনার এই কাজকে আমরা সানন্দা নিউজের পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি। জানতে ইচ্ছে করছে এই পুঁথিগুলো নিয়ে আপনার শেষমেশ কি করার ইচ্ছা আছে? দেখুন, আমি এইটার জন্য একটু টেনশনে আছি। আমার শুধু এই পুঁথি, উড়িয়ার পুঁথি তো আছে, বিভিন্ন বাংলার আমার
ধরুন আপনার সেই অক্ষয় বড়াল থেকে আরম্ভ করে, নবীন সেন থেকে আরম্ভ করে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আরম্ভ করে, রামেন্দ্র সুন্দর দ্বিবেদী, ভরতচন্দ্র রায়গুণাকর, তারপরে আপনার ধরুন আমাদের মেদিনীপুরের সব যেসব পুঁথি, এই যে কর্ণগড় ফর্ণগড়ের, সেগুলো সব আছে, প্রচুর আছে। এখন কি করব আমার মাথায় ঢুকছে না। কেন? আমি তো দেখছি আমাদের লাইব্রেরিগুলোর অবস্থা, ওই যারা একটু বয়স্ক ভদ্রলোক বা বয়স্ক মাস্টারমশাই ওরা এক আধখানা বই নিয়ে যায়, না হলে তো সব দেখি লাইব্রেরিতে এমনি পড়ে পড়ে উই খাচ্ছে। আর তো কোথাও তার লাইব্রেরিয়ানও নেই, একটা লাইব্রেরিয়ান 18টা লাইব্রেরি দেখছে। তো সেই জন্য আমিও চিন্তিত আছি যে সুবলবাবু, আমাদের এই রাজ্যের এক বিদগ্ধ ব্যক্তিত্ব, আপনি হয়তো নামটা শুনে থাকবেন, যিনি একসময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, সুদিন চট্টোপাধ্যায়। তিনি একটি অনুষ্ঠানে বলছেন যে যদি প্রত্যেকটা মানুষ নিজের সাধ্যমতো একটি করে লাইব্রেরি গড়ে তোলে, তার জীবনের অনেক সমস্যা মিটে যাবে। বিশ্বাস করুন, আপনাকে দেখে কিন্তু সেই কথাটা আবারও মনে পড়ল। আপনি এগুলোকে সংরক্ষিত রাখুন, বাংলা উৎকলবঙ্গ এই সংস্কৃতিও বাঁচুক এই কামনা করি। দর্শকদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুভলাভকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই পর্ব আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।